হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিসেন্টলি আমার আইএলটিএস ক্লিয়ার করেছি অ্যান্ড আইএলটিএস ক্র্যাক করার পরেই আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছিল আমার প্রিপারেশন অ্যান্ড আমার হোল আইএলটিএস জার্নি নিয়ে একটা ভিডিও করার জন্য। সো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে বাসায় কমপ্লিটলি নিজে প্রিপারেশন নিয়ে আমার আইএলটিএস ক্র্যাক করেছি। ফার্স্ট অফ অল সবার মনে যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে কি আমার আইএলটিএস এর রেজাল্ট কত। এটা হচ্ছে কি আমার আইএলটিএস এর সার্টিফিকেট, আর আমি এটা এখন পর্যন্ত খুলি নাই, অ্যাজ আমি অনলাইনে রেজাল্টটা পেয়ে গিয়েছিলাম। আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, বাট আমার লিসনিং এ এসেছিল 8, রিডিং এ এসেছিল 8, রাইটিং এ 6.5 আর স্পিকিং এ 7.5। সো ফার্স্ট অফ অল একটু ব্যাকগ্রাউন্ড চেক দিয়ে নিই। আমার পড়াশোনা এসএসসি এইচএসসি দুটাই হয়েছে বাংলা ভার্সনে। আমি কোনো ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামে পড়িনি। আমি আইএলটিএস এর জন্য কোনো কোচিং করিনি। আমার পুরো প্রিপারেশনটাই ছিল বাসায় নিজে নেওয়া। অ্যান্ড আইএলটিএস এর প্রিপারেশনটা শেষ করে আমি জাস্ট 3টা মডেল টেস্ট দিয়েছিলাম বা মক দিয়েছিলাম মেন্টরসে। 3টা মকের জন্য আমার কাছ থেকে ওরা 2100 টাকা নিয়েছিল। আর আমার মক দেওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে, যেহেতু আমি কোনো প্রফেশনাল হেল্প নেইনি বা কোনো কোচিং করিনি, নিজে প্রিপেয়ার করেছি। সো এক্সামের জন্য মেন্টালি নিজেকে প্রিপেয়ার করা আর নিজের পারফরমেন্সটা কতটুকু হয়েছে সেটা ইভালুয়েট করার জন্যই বেসিক্যালি আমার মেন্টরসে মক দেওয়া হয়। মেন্টরসের মকে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ওরা নাম্বার খুব কম দেয় স্পিকিং এ আর রাইটিং এ। সো মেন্টরসের মকে মানুষ ইউজুয়ালি যেরকম পারফর্ম করে টেস্টে আর একটু বেটার স্কোর পায়। যেমন মেন্টরসে আমি 6.57 এরকম পেতাম। স্পিকিং এ মেন্টরসে আমি কখনোই 6.5 এর চেয়ে বেশি পাই নাই, বাট রিয়েল টেস্টে আমি 7.5 পেয়েছি। এন্ড আমি আরেকটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। আমি যখন আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছি ওই টাইমে আমি জব করছিলাম। এন্ড আমার আইএলটিএস এর এক্সামের 15 দিন আগে আমি আমার নতুন বিজনেসটাও শুরু করেছি অনলাইনে। সো আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে তুমি আইএলটিএসটা ক্লিয়ার করে এরপরই তোমার বিজনেসটা শুরু করতে, কারণ এখন তো তোমার ফোকাসটা ডাইভার্ট হয়ে যাবে এন্ড তোমার কয়েকদিন পরেই এক্সাম। বাট আই ওয়াজ লাইক যে না, ইটস ওকে, আমি ম্যানেজ করতে পারবো। সো আমার অফিস, আমার অনলাইন বিজনেস এন্ড দেন আমি আমার মার বাসায় থাকি, শ্বশুর বাসায় যাওয়া হয় উইকেন্ডে। সো এই দুই বাসা দৌড়াদৌড়ি সবকিছু ম্যানেজ করেই কিন্তু আমি আমার আইএলটিএসটা ক্র্যাক করেছি। তোমাদের যদি এরকম হেক্টিক রুটিন না থাকে, তোমরা যদি পুরোপুরি আইএলটিএস এ ফোকাস করে আইএলটিএস এ পুরোপুরি তোমাদের টাইমটা ডিভোট করতে পারো, তাহলে আই থিঙ্ক তোমাদের রেজাল্ট আরো বেশি ভালো হবে আমার চেয়ে, ইনশাল্লাহ। আইএলটিএস দুইটা অর্গানাইজেশনে দেওয়া যায়, ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি। সো আমি চেয়েছিলাম যে মেন্টরসে দিতে, ব্রিটিশ কাউন্সিলে, বাট আমি যখন বুক করতে চেয়েছি তখন ওদের অক্টোবরের পুরো স্লট বুক হয়েছিল। আমাকে বলেছিল নভেম্বরে করতে পারবেন। তো আমি পরে ভাবলাম যে না, আমি নভেম্বর পর্যন্ত ওয়েট করবো না, আমার অক্টোবরের মধ্যে আইএলটিএসটা ক্লিয়ার করা দরকার ছিল। সো এই জন্য আমি পরে আইডিপিতে ড্যাফোডিল টাওয়ারে বুক করি। সেন্টারে যাইও নাই, আমার পুরো বুকিংটা আমি আইডিপিতে অনলাইনেই আমার ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করে পুরো বুকিং কমপ্লিট করেছিলাম। আর আমি এনআইডি দিয়ে বুকিং করেছিলাম, কারণ আমি যখন বুকিং করি তখন আমি অফিসে ছিলাম আর আমার সাথে আমার পাসপোর্ট ছিল না। সো এটা একটা আইরনি, আমি জানতাম না যে এনআইডি দিয়েও বুকিং করা যায়। আমি ওয়েট করছিলাম আমার পাসপোর্ট হলে আমি আইএলটিএস বুক করবো, বাট আলটিমেটলি যখন আমি আইএলটিএস বুক করেছি তখন আমি পাসপোর্ট দিয়ে করিনি, এনআইডি দিয়ে বুক করেছি। সো এখানে আমার মনে হয় আমি শুধু টাইম ওয়েস্ট করেছি। আমি আরো 1 মান্থ আগে আমার আইএলটিএসটা ক্লিয়ার করে ফেলতে পারতাম যদি এটা জানতাম যে এনআইডি দিয়েও করা যায়। অনেকেই বুক লিস্ট জানতে চাও যে আমি কোন বইগুলো ফলো করেছি। আমি কোনো বই বুক লিস্ট কিছুই ফলো করিনি। আমি জাস্ট ক্যামব্রিজের যে প্র্যাকটিস বইগুলো আছে 11 to 18 আমি কিনেছিলাম। আর 11 to 18 এ প্রত্যেকটার মধ্যে 4টা করে প্র্যাকটিস টেস্ট থাকে। সো আমি ওগুলোই জাস্ট সলভ করে বাসায় আমি প্রিপারেশনটা নিয়েছি। স্পেশালি লিসনিং আর রিডিংটা আমি ক্যামব্রিজ বই ফলো করেছি। স্পিকিং এর জন্য আমি মাক্কার স্পিকিং ফলো করেছিলাম। মাক্কারের তোমরা 3 মাস করে একটা বই বের হয়, লেটেস্ট যে বইটা থাকে সেই বইটা কিনবে। আর রাইটিং এর জন্য আমি ক্যামব্রিজের বইয়ের পিছনে কিছু মডেল অ্যান্সার্স থাকে, ওই মডেল অ্যান্সার্স গুলো পড়তাম। আর আমি ইউটিউবে দেখে নিয়েছিলাম যে রাইটিং এর স্ট্রাকচারটা কিরকম হতে হবে, অ্যান্ড ওই স্ট্রাকচার অনুযায়ী আমি এরপরে বাসায় 2-3 দিন লিখে প্র্যাকটিস করেছিলাম। আমি প্রত্যেক দিন 1-2টা করে টেস্ট সলভ করতাম, 2টা লিসনিং আর 2টা রিডিং ক্যামব্রিজ বই থেকেই। আর সলভ করার পরে আমি নিজেকে স্কোর করতাম। সো আমি যখন দেখতাম যে আমার স্কোর খারাপ আসছে, তখন অফকোর্স সব পার্টে কিন্তু সবার স্কোর খারাপ আসে না। যেমন লিসনিং এ মাল্টিপল চয়েস, তারপরে ম্যাপ থাকে, অ্যান্ড রিডিং এ ম্যাক্সিমাম টাইমে আমাদের ম্যাচিং হেডিংস, তারপরে ট্রু ফলস, এগুলাতে বেশি সমস্যা হয় আমি জানি। সো আমি যখনই দেখতাম যে আমার রিপিটেডলি কিছু সেকশনে বেশি সমস্যা হচ্ছে, আমি সাথে ইউটিউবে ওই সেকশনের উপরে কয়েকটা ভিডিও দেখতাম। অ্যান্ড অফকোর্স ইউটিউবে যখন তুমি ভিডিও সার্চ দিবে পার্টিকুলার কোনো টপিক নিয়ে, যে ট্রু ফলস আইএলটিএস বা ম্যাচিং হেডিংস আইএলটিএস, এরকম সার্চ দেওয়ার সাথে অনেকগুলো টিউটোরিয়াল আসে।
প্রত্যেকটা টিউটোরিয়ালে ডিফারেন্ট হ্যাকস, টিপস, ট্রিক্স ওরা শেয়ার করে, বাট সব টিপস, সব হ্যাকস অ্যান্ড ট্রিক্স তোমার জন্য কাজে লাগবে না, কারণ সবার আইকিউ লেভেলটা সেম না, সবার ইংলিশের অ্যাডাপ্টেশনটা সেম না, অ্যান্ড সবার বেসিকটাও সেম না। তো যখন ডিফারেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স তুমি শুনবে, নিজে নিজে যখন অ্যাপ্লাই করবে, তখন দেখবে যে পার্টিকুলার কিছু টিপস তোমাকে বেশি হেল্প করছে। সো অফকোর্স ওই টিপসগুলোতে স্টিক থেকে ওইটাকেই ফলো করে এরপরে প্রত্যেকবার প্র্যাকটিস করে যাওয়া, এভাবেই আমি বেসিক্যালি প্র্যাকটিস করেছিলাম। আমি যেদিনই বাসায় থাকতাম, আমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটা লিসনিং টেস্ট দিতাম। ঠান্ডা মাথায় আমি জাস্ট ফার্স্টেই একটা লিসনিং টেস্ট দিতাম। অডিওটা আমি ইউটিউব থেকে শুনতাম, অ্যান্ড দেন আমি বইয়ের মধ্যেই অ্যান্সারগুলো লিখে এভাবে লিসনিং টেস্টটা আমি প্র্যাকটিস করেছি। এরপরে আমি 10 মিনিটের একটা ব্রেক নিতাম, বা মাঝে মাঝে দেখা যেত আমি মেইন ওয়াইল ব্রেকফাস্ট করে নিচ্ছি। এরপরে আমি হচ্ছে কি রিডিং টেস্ট নিয়ে বসতাম। যখন আমার অফিস শুরু হয়ে গিয়েছিল, সাথে থেকে অফিসে যাওয়ার সময় আমার বাসে অনেকটা সময় পার করতে হয়, রাস্তায় অনেক জ্যাম থাকে। সো ওই 1-1.5 ঘন্টা কাজে লাগিয়ে আমি বাসে বসে রিডিং টেস্ট সলভ করতাম। আমার এমনও টাইম গিয়েছে। সো আমি বলবো যে ইটস অল অ্যাবাউট ডেডিকেশন। অ্যান্ড আমি যখন রিডিং দিতাম, আমি সবসময় টাইম টেস্ট দিতাম। রিডিং এর 40টা কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য তোমার কাছে 1 ঘন্টা টাইম থাকে। সো আমি ট্রাই করতাম যে আমি প্রত্যেকবারই টেস্টটা 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট করবো। আমি কখনোই এরকম করিনি যে আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা একটা টেস্ট নিয়ে বসেছিলাম, না। আমার 1 ঘন্টার বেশি কখনো টাইম অত লাগতোও না। এটার কারণ হচ্ছে গিয়ে আমি অনেক ইংলিশ বই পড়ে ইউজ টু। যারা বিগিনার আছো, আমি তাদেরকে সাজেস্ট করবো যে ফার্স্টে একটা আনটাইম টেস্ট নিতে। তার মানে কোনো বাধা ধরা সময় না দিয়ে তুমি জাস্ট 40টা কোয়েশ্চেন তোমার যতটুকু টাইম লাগে ততটুকু টাইম নিয়ে সলভ করবে, অ্যান্ড দেন তুমি ব্রেক নিয়ে আবার আরেকটা রিডিং টেস্ট সলভ করবে, বা একটা রিডিং টেস্ট সকালে সলভ করলে, আরেকটা সন্ধ্যার সময় সলভ করলে, তখন তুমি একটা টাইম টেস্ট দিবে। তার মানে ফার্স্ট রিডিং টেস্টটা আনটাইম দিলে, পরেরটা তুমি একদম 1 ঘন্টা কাটায় ঘুরি ধরে 1 ঘন্টায় রিডিংটা দিয়ে শেষ করার চেষ্টা করবে। দেন তুমি 2টা পারফরমেন্স ইভালুয়েট করবে যে তুমি টাইম টেস্টে কিরকম পারফর্ম করছো, আর কোনো টাইম লিমিট ছাড়া তুমি কিরকম পারফর্ম করছো। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার ল্যাকিংসটা অ্যাকচুয়ালি কোন জায়গায়। সবার উইকনেস আর স্ট্রেংথ ডিফারেন্ট ওয়েন ইট কামস টু IELTS, GRE, GMAT এই টাইপের এক্সামগুলোতে না, মানে ওভাবে ইভালুয়েট করা যায় না যে কে ভালো স্টুডেন্ট কেউ খারাপ স্টুডেন্ট, কারণ এই পুরো টেস্টটার সাথে টাইম ম্যানেজমেন্টের অনেক কাহিনী থাকে। সো যারা টাইম ম্যানেজমেন্টে ভালো হয়, তারা আলটিমেটলি ভালো পারফর্ম করে। 1 ঘন্টার মধ্যে যে তোমার 40টা কোয়েশ্চেন কমপ্লিট করতে হবে, এই টাইম ম্যানেজমেন্টটা করতেই অনেকে পারে না। লিসনিং এ আমার একটা মাত্র টিপস হচ্ছে গিয়ে টাইম কাজে লাগানো। লিসনিং এ একটা সেকশনের অ্যান্সার দেওয়ার পরে ওরা অনেক সময় বলে যে এখন তোমার কাছে কিছু টাইম আছে, তুমি এই অ্যান্সারগুলো রিভিউ করতে পারো। সো ওই টাইমে আমি যেটা করতাম সেটা হচ্ছে গিয়ে আমি কখনোই যে অ্যান্সারটা অলরেডি করে ফেলেছি ওটা রিভিউ করে সময় নষ্ট করতাম না। আগের অ্যান্সার রিভিউ করার জন্য ওরা একটা টাইম দিত, অ্যান্ড দেন পরের কোয়েশ্চেনগুলো পড়ার জন্য ওরা একটা টাইম দিত। সো এতটুকু টাইমটাকে আমি কাজে লাগিয়ে আমি লিসনিং এর পরের কোয়েশ্চেনের সব কিওয়ার্ডগুলো রাউন্ড করে ফেলতাম। সো পরের কোয়েশ্চেনে কি কি চাচ্ছে, ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করছে না ওয়েন দিয়ে কোয়েশ্চেন করছে, অ্যান্সারটা কি হতে পারে, কিওয়ার্ড গুলো পার্ক, গার্ডেন, মিউজিয়াম এই টাইপের যে কিওয়ার্ড থাকতো আমি ওগুলো সার্কেল করে রাখতাম। এই যে মাঝখানে টাইমটুকু আমি কাজে লাগিয়ে পরের কোয়েশ্চেন গুলো সার্কেল করে পরের কোয়েশ্চেন গুলো একবার রিভিউ করে টাইমটাকে কাজে লাগাতাম, এই জিনিসটা আমাকে লিসেনিং এ অনেক বেশি হেল্প করেছে। জরুরি না যে তুমি সব কোয়েশ্চেন পড়ে সব অপশন পড়ে একেবারে মিনিং বুঝতেছো না, তুমি জাস্ট চোখ বুলাবা, ফার্স্টে কোয়েশ্চেনের কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করবা, তারপরে তুমি যে অ্যান্সার গুলো থাকে মাল্টিপল চয়েসে ওই অ্যান্সার গুলো তুমি আন্ডারলাইন করবা। সো ফার্স্টে ফিল ইন দ্য গ্যাপস থাকে 7টা, এরপরে হচ্ছে এরকম মাল্টিপল চয়েস থাকে, মাল্টিপল চয়েসটা এভাবেই করতাম। আমি বলবো যে লিসনিং এর মেইন হ্যাক, এটা যদি তোমরা ফলো করতে পারো, টাইমটাকে কাজে লাগিয়ে কোয়েশ্চেন গুলো আগে আন্ডারলাইন করতে পারো, তাহলে লিসনিং এ তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। এন্ড দেন আরেকটা সমস্যা হতো লিসনিং এ, সেটা হচ্ছে গিয়ে ম্যাথস যখন আসতো, ম্যাথসে সবার আগে তোমার এটা বুঝতে হবে যে এন্ট্রান্স কোনটা। আমার যেটা হতো যে আমি এন্ট্রান্সটা ফাইন্ড আউট করতেই পারতাম না, মাঝখানে আমি যে সময়টুকু পেতাম ওখানে আমি ফার্স্টে ম্যাপের এন্ট্রান্সটা ফাইন্ড আউট করতাম, পরে আমি নিজেই মেন্টালি একটা পিকচার ক্রিয়েট করতাম যে আচ্ছা এন্ট্রান্স দিয়ে ঢুকে লেফটে এটা, রাইটে এটা, এগুলো কোশ্চেনের মধ্যে আমি আগেই তাকিয়ে রাখতাম, এন্ড দেন আমার জন্য ইজি হতো। আমি নিজেই মেন্টালি এটা আগের থেকেই ডিসাইড করে রাখতাম যে আচ্ছা এই জিনিসটার পাশে এটা, এটা পার হয়ে তারপরে ওটার মধ্যে যেতে হবে, এখানে ওরা হয়তো ওভার ইউজ করবে, এখানে ওরা অ্যাক্রস ইউজ করবে, এখানে ওরা অ্যাবভ ইউজ করবে, এখানে ওরা লেফট ইউজ করবে, রাইট ইউজ করবে। সো ওয়ার্ডগুলো আমি নিজেই মাথায় আগে থেকেই চিন্তা করে ফেলতাম যে ম্যাপে এরকম এরকম ওয়ার্ড ওরা ইউজ করতে পারে। আগে থেকে যখন মেন্টালি আমি এটা চিন্তা করে রাখতাম, তখন দেখতাম যে ওরা যখন বলছে তখন আমার ওটা ফাইন্ড আউট করা আরো বেশি ইজি হতো। সো এই তো গেল মাল্টিপল চয়েস, ম্যাথস অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপসও আমি সেমই করতাম। সেটা হচ্ছে গিয়ে মাঝখানে যে টাইমটা পেতাম তখনই আমি সার্কেল করে রাখতাম কিওয়ার্ডগুলো।
রিডিংয়ে আমার সবচেয়ে বেশি সমস্যা হতো ফার্স্টে আমি 30, 31 এরকম পেতাম রিডিংয়ে যখন একেবারে আমি শুরু করেছি তখন। এরপর ইভেনচুয়ালি আমার স্কোর 33 to 35, 36 এরকম হচ্ছিল। সো রিডিংয়ে ফার্স্টে যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার কোন কোয়েশ্চেনগুলো সিরিয়াল ওয়াইজ কোয়েশ্চেন আসে আর কোনগুলো হচ্ছে গিয়ে সিরিয়াল মেনটেন করে আসে না। ট্রু ফলস, ফিল ইন দ্য গ্যাপস, এরকম আরো কিছু কিছু কোয়েশ্চেন টাইপ আছে, এগুলো কখনোই স্ক্যাটার্ড ওয়েতে আসে না, এগুলো সবসময় সিরিয়াল মেনটেন করেই আসে। সো এটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি সবসময় ফিগার আউট করতে পারবে যে আচ্ছা আমি একটা অ্যান্সার যদি পেয়ে যাই তাহলে তারপরেই বাকিগুলো অ্যান্সার আমি পেয়ে যাবো। আর একটা জিনিস রিডিং এ সবসময় মাথায় রাখতে হবে, যেটা আমার সিনিয়র আপু আমাকে সাজেস্ট করেছিল, সেটা হচ্ছে গিয়ে অ্যান্সার তোমার সামনেই আছে, ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড ইট আউট। লিসনিং আর রিডিং দুটাই প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস করতে করতে তুমি ফিগার আউট করতে পারবে যে কোন ট্রিক্সটা কাজে লাগালে তোমার নাম্বারটা একটু বেশি আসছে বা কোন ট্রিক্সটা কাজে লাগছে না তোমার জন্য, এটা তুমি প্র্যাকটিস করতে করতে ফিগার আউট করে ফেলতে পারবে। ক্যামব্রিজ 11 থেকে 13, 14 পর্যন্ত যখন আমি সলভ করেছি আমার পারফরমেন্স কিন্তু সেমই ছিল। আমি খুবই খারাপ মার্ক পাচ্ছিলাম প্রত্যেকটাতে, 29, 30, 31 এরকম। দেন আমি যখন 15, 16 সলভ করি আমার স্কোর 33 তে চলে আসে। 15, 16 পার হয়ে যাই, লাস্টের তিনটাতে আমার স্কোর মোটামুটি ভালো ছিল, তখন আমি 35, 36 এরকম স্কোর করছিলাম। সো প্র্যাকটিস করতে করতে তুমি নিজেই ফিগার আউট করতে পারবে। আমরা কি করি, শুরুতে অনেক বেশি প্যানিক হয়ে যায়, আমরা বুঝি না যে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করলেই আমাদের জিনিসটা আয়ত্তে চলে আসবে। 3-4টা টেস্ট এরকম দেওয়ার পরে তুমি নিজেই ফিগার আউট করতে পারবে তোমার স্ট্রেংথ আর উইকনেস গুলো। রিডিং নিয়ে আমি আরেকটা ডিটেলস ভিডিও দিব, সো আমি এই ভিডিওতে অত বেশি বলছি না, কারণ রিডিং নিয়ে যদি বলতে চাই এই ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। রিডিং অনেক টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো ফলো করতে হয়। বাট একটা জিনিস আমি সবসময় করতাম, সেটা হচ্ছে গিয়ে আমি টেস্ট দিয়ে নিজেকে যখন স্কোর করতাম আমি প্রত্যেকবার কোয়েশ্চেন আর অ্যান্সার গুলো মিলিয়ে আবার আমি কোয়েশ্চেনে ফেরত এসে ফাইন্ড আউট করতাম যে আমার কোথায় ভুল গিয়েছে আর এই জায়গায় আমি কেন ভুল করেছিলাম। আমরা প্র্যাকটিস করি যে স্কোর পাই ওটা ওভাবেই রেখে দেই, বাট তুমি কেন এই স্কোরটা পেলে, তোমার কোথায় ভুল হয়েছে, কেন ভুল করেছো, ওই জায়গায় তুমি কি চিন্তা করছিলে, বা লিসনিং এর সময় তুমি ডিস্ট্রাক্টেড ছিলে নাকি তুমি ওর প্রোনাউন্সিয়েশনটাই বুঝো নাই যেহেতু ওরা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে। এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে, তোমার নিজের স্ট্রেংথ আর উইকনেস গুলো বুঝতে হবে। সো এটার জন্য তোমার সবসময় তোমার স্কোরটা ইভালুয়েট করতে হবে। সেই জন্য আমি বলবো সকালবেলা তুমি লিসনিং রিডিং দুইটা করে দিলে ফাইন, রেখে দাও। বিকালবেলা বা সন্ধ্যার সময় তুমি আবার ওটা নিয়ে বসো যে তোমার কোথায় কোথায় আর কেন কেন ভুল হয়েছিল, তোমার নাম্বারটা কোথায় কম আসছে, এই জিনিসগুলো একটু ইভালুয়েট করো। স্পিকিং আমি মাক্কার আইএলটিএস থেকে কিউ কার্ড প্র্যাকটিস করতাম। মাক্কার আইএলটিএস এ অনেকগুলো টপিক থাকে, যে কোনো একটা টপিক নিতাম, মাক্কার আইএলটিএস এ যে কিউ কার্ড থাকতো ওইটার অ্যান্সারটা আমি পড়তাম, এরপরে আমি ওইটা নিজে নিজে ফোনে রেকর্ড করে নিজে নিজে বলার চেষ্টা করতাম বা আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজে নিজে প্র্যাকটিস করতাম। আমি আমার হাজব্যান্ডের সাথে অনেক প্র্যাকটিস করেছি, ও অফিস থেকে আসার পরে আমরা দুজন প্রত্যেকদিন 2-3টা কিউ কার্ড এভাবে নিজেরা প্র্যাকটিস করতাম। আমার যেটা সমস্যা হতো সেটা হচ্ছে কি আমি আইডিয়া জেনারেট করতে পারতাম না, মানে আমি ফ্লুয়েন্ট ছিলাম বাট আইডিয়া যেহেতু আমার মাথায় আসতো না, আমি জিনিসটা এক্সটেন্ড করতে পারতাম না, যেহেতু তোমার 2 মিনিট কথা বলতে হয় কিউ কার্ড নিয়ে। এই টাইমে আইডিয়া জেনারেট করতে না পেরে আমি স্ট্যামার করা শুরু করতাম বা আমি হয়তো আটকে যেতাম। এই জিনিসটা আমার সলভ হয়েছে যখন আমি অনেকগুলো কিউ কার্ড রিডিং পড়ে গিয়েছি। সো আমি মাক্কার আইএলটিএস থেকে কিউ কার্ড গুলো পড়েছি। আমি ইউটিউবে পার্টিকুলার টপিক লিখে সার্চ দিয়ে, আমি একটা চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওই চ্যানেলে অনেকগুলো কিউ কার্ড ওরা সলভ করে দিয়েছে। সো আমি ইউটিউবে টপিক সার্চ দিতাম, এরপরে আমি ইউটিউবে কিউ কার্ডটা শুনতাম, অ্যান্সারটা শুনতাম, এরপরে আমি নিজের মতো ওইটা বলার চেষ্টা করতাম। আমি হুবহু ওদের অ্যান্সারটা কপি করতাম না, ওদের অ্যান্সারটা শোনার পরে আমার নিজের মাথায় আরো অনেক আইডিয়া জেনারেট হতো, তখন আমি নিজের মতো নিজে আবার বলে প্র্যাকটিস করতাম। বাট ফোনে রেকর্ড করা অ্যান্ড ওই রেকর্ডিংটা নিজে শোনা, এটা অনেক বেশি হেল্পফুল। তাহলে তুমি ধরতে পারবে যে তোমার কোথায় কোথায় সমস্যা হচ্ছে, তোমার কোন প্রোনাউন্সিয়েশনটা ঠিক নাই, তুমি কোথায় স্ট্যামার করছো, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে তুমি ধরতে পারবে। সো এই জন্য স্পিকিং এর জন্য এটা একমাত্র ওয়ে। তোমার যদি কোনো স্পিকিং পার্টনার না থাকে যার সাথে তুমি স্পিকিং প্র্যাকটিস করতে পারছো, এরকম কেউ যদি না থাকে তাহলে তুমি নিজেই ফোনে রেকর্ড করে এরপরে শুনো। কিউ কার্ডের জন্য এভাবে প্র্যাকটিস করতে পারো। আর এমনি নর্মালি ওরা অনেক কোয়েশ্চেন করে, যেমন ডু ইউ স্টাডি অর ডু ইউ ওয়ার্ক, তারপরে আরো অনেক কোয়েশ্চেন করে ডু ইউ লাইক পেইন্টিংস, ডু ইউ লাইক টু গো অন ভ্যাকেশনস, এই টাইপের অনেক কোয়েশ্চেন করে ওরা কিউ কার্ডের বাইরেও। আবার কিউ কার্ডের সাথেও ফলো আপ কিছু কোয়েশ্চেন্স থাকে। সো ওটা আমি কি করতাম, ইউটিউবে এরকম কোয়েশ্চেনগুলো দেখতাম, বা ইউটিউবে হচ্ছে গিয়ে রিয়েল টেস্টের ভিডিও আপলোড করা থাকে, অনেকে নিজেদের কোচিং সেন্টারের স্টুডেন্টদের সাথে কনভারসেশন করে একদম রিয়েল টেস্টের মতো একটা ভিডিও এরকম টিউটোরিয়াল আপলোড করে। সো আমি ওদের কনভারসেশনটা শুনতাম, আমি নিজের থেকে কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করতাম। সো যখন টিচার কোয়েশ্চেন করতো, স্টুডেন্ট অ্যান্সার দিত, আমি ভিডিও পজ করতাম, আমি নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতাম। এভাবে আমি ফলো আপ কোয়েশ্চেন্স আর আদার যে ফার্স্টে কোয়েশ্চেনগুলো থাকে ওগুলো আমি প্রিপেয়ার করেছি। এনিওয়েজ, অনেকেই বলে যে আইডিপির স্পিকিংটা একটু টাফ হয়। আইডিপিতে যে টেস্ট টেকার্স থাকে ওরা একটুখানি টাফ অ্যাপ্রোচ থাকে, ওদের একটু ফর্মাল অ্যাপ্রোচ থাকে, আর ব্রিটিশ কাউন্সিলে নাকি একটু ইনফর্মাল অ্যাপ্রোচ থাকে। অ্যান্ড তুমি অনেক ইনফর্মাল ওয়ার্ডস যেমন লাইক,
এইগুলো ইউজ করলেও ব্রিটিশ কাউন্সিলে দে ডু নট মাইন্ড, বাট আইডিপিতে এগুলো কাউন্ট করে ইনফর্মাল স্পিকিং হিসেবে, সো তখন নাম্বারটা একটু কম আসে। আমি জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা, বাট আমি স্পিকিংয়ে যেই টাফ জিনিসটা ফেস করি সেটা হচ্ছে গিয়ে টেস্ট টেকার আমাকে অনেক বেশি ইন্টারাপ্ট করছিল। আমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার 1-2 লাইন দিয়ে শেষ করার আগেই সে আমাকে আরেকটা কোয়েশ্চেন করছিল, মানে পুরো কোয়েশ্চেন অ্যান্সারটা আমাকে শেষ করতে দিচ্ছিল না। প্লাস আমি কোনো একটা কোয়েশ্চেনের 1-2 লাইন অ্যান্সার দেওয়ার পরে সে আমাকে ওয়াই ডু ইউ থিঙ্ক সো, ওয়াই, হাউ ইজ দিস হ্যাপেনিং, এরকম কোয়েশ্চেন করে করে সে আমাকে অনেক বেশি ইন্টারাপ্ট করার বা ইন্টিমিডিয়েটেড করার চেষ্টা করছিল, সে আমাকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছিল। বাট আমি নার্ভাস হই নাই, আমি যখনই যে কোয়েশ্চেনই করছিল আমি কন্টিনিউয়াসলি অ্যান্সার দিয়েই যাচ্ছিলাম। আই ওয়াজ ট্রাইং টু এক্সপ্লেন মাইসেলফ, আমি যেভাবে পারি আমি অ্যান্সারটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আই থিঙ্ক ম্যাক্সিমাম স্টুডেন্টস এই জায়গাটায় এসে নার্ভাস হয়ে যায়, ঘাবড়ে যায় যখন ইন্টারাপ্ট করে বা কোয়েশ্চেনটা কমপ্লিট করতে দেয় না, নতুন একটা কোয়েশ্চেনে মুভ অন করে। বাট এটা কোনো ম্যাটার করে না, ওরা ইন্টারাপ্ট করতেছে তার মানে এই না যে তোমার অ্যান্সারটা ভুল হয়েছে, কারণ আইএলটিএস দেয়ার ইজ নো রাইট অর রং অ্যান্সার্স, ইউ জাস্ট হ্যাভ টু স্পিক ফ্লুয়েন্টলি। সো তোমার কি পছন্দ অপছন্দ এই ব্যাপারে তুমি একদমই ফ্র্যাঙ্কলি জাস্ট ফ্লুয়েন্টলি বলতে পারবে। এমন না যে ওরা তোমার থেকে কোনো সার্টেন অ্যান্সার এক্সপেক্ট করতেছে না, তুমি জাস্ট কতটুকু ফ্লুয়েন্ট ওরা এটাই দেখতে চাচ্ছে। সো যখন এরকম ইন্টারাপশনস আছে তখন ঘাবড়ে না যাওয়াই ভালো। অ্যাট ওয়ান পয়েন্ট আমার কাছে মনে হচ্ছিল যে আমি আর টেস্ট টেকার ঝগড়া করতেছিলাম, সে আমাকে এভাবে কোয়েশ্চেন ছুটতেছে, আমি এভাবে অ্যান্সার দিচ্ছি, মানে দুইজনের মধ্যে আর্গুমেন্টেটিভ একটা সেশন চলছিল তখন। অ্যান্ড উনিও হাসছিল, আমিও হাসছিলাম। আমি এক্সাম হল থেকে বের হয়ে লিটারেলি হাসতেছিলাম। আমার হাজব্যান্ড হঠাৎ করে ওর বাসা থেকে চলে আসছে হলের নিচে, এসে আমাকে ফোন দিয়ে বলতেছে আমি নিচে দাঁড়িয়ে আছি। তো আমি নিচে নেমে জিজ্ঞাসা করলো যে তুমি হাসতেছো কেন? সো আমি বললাম যে এরকম এরকম কাহিনী হয়েছে। ওই ব্যাটার আমি পুরোপুরি ঝগড়া করছি 10 মিনিট, অ্যান্ড আমি ঝগড়া করে বের হয়েছি। আমি কনফিউজড ছিলাম যে অ্যাকচুয়ালি আমার এক্সামটা কেমন হয়েছে, বাট মেইন ওয়াইল আমার অনেক বেশি হাসি পাচ্ছিল। আমি অ্যাকচুয়ালি আমাদের যে স্পিকিং সেশনটা ছিল ওটা এনজয় করেছি। রাইটিংয়ে অনেক টাফ হয়ে যায় বাংলাদেশের মানুষজনের জন্য স্কোর করা। খুব ভালো লিখলেও তুমি 7-এর বেশি পাবা না, আমি এরকম কাউকে শুনি নাই আজ পর্যন্ত। মানে আমার আশেপাশে যারা রাইটিংয়ে খুব ভালো 7.5 বা 8 পেয়েছে, ইউজুয়ালি 6.5-7 এরকমই পায় সবাই। যত পারো একটু স্ট্রং ভোকাবুলারি ইউজ করতে হবে, খুব কমপ্লেক্স কম্পাউন্ড এরকম সেন্টেন্স, তারপরে প্যাসিভ ভয়েস, এগুলো একটু ইউজ করে এরপরে সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু স্ট্রং করতে হবে, সেন্টেন্সগুলো একটু এলাবোরেট করে বড় করতে হবে, লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে যেমন হাউএভার, ওয়েদার, ইন কন্ট্রারি, ইন কনক্লুশন, এরকম কিছু লিঙ্কার্স ইউজ করতে হয়। রাইটিং টাস্ক 1 আর রাইটিং টাস্ক 2 আমি 4টা করে বাসায় লিখেছিলাম। আমি মেন্টরসের মক যখন দিয়েছি তখন আমি সিরিয়াসলি রাইটিংটা ওখানে লেখা হয়েছে। রাইটিং এর জন্য আমি কয়েকটা চ্যানেল ফলো করেছি, ওইসব চ্যানেলের রাইটিং এর যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে আমি ওই স্ট্রাকচারগুলোই ফলো করেছি। সো আমি ওই চ্যানেলের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। রাইটিং এ তোমার একটা স্ট্রাকচার ফলো করতে হয়। রাইটিং টাস্ক 1 এ যেমন তোমার ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়, এরপরে একটা ওভারঅল দিয়ে ওভারভিউ লিখতে হয়, তারপরে 2টা প্যারাগ্রাফ করে তোমার যে গ্রাফ থাকে বা পাই চার্ট থাকে ওগুলো এক্সপ্লেন করতে হয় 2-3টা প্যারাগ্রাফ করে। রাইটিং টাস্ক 1 এ কখনো কনক্লুশন লিখতে হয় না, কারণ ওরা তোমার থেকে কোনো কনক্লুশন চাচ্ছে না, ওরা জাস্ট চাচ্ছে যে তুমি যে ইমেজটা দেওয়া আছো ওটা এক্সপ্লেন করো। রাইটিং টাস্ক 2 তে হাউএভার তোমার ইন্ট্রোডাকশন দিতে হবে, একটা ওভারঅল একটা সামারি দিতে হবে, দেন 2টা ওরা হচ্ছে গিয়ে কজ অ্যান্ড ইফেক্ট থাকে। সো তোমার 2টা রিজন দেখাইতে হবে, ওই রিজনের এগেনস্টে 2টা এক্সাম্পল দিতে হবে, তোমার পয়েন্ট অফ ভিউ রাখতে হবে, এরপরে লাস্টে যেয়ে তুমি কনক্লুশনও লিখতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমার কিছুটা ডিফারেন্ট অ্যাপ্রোচে লিখতে হয়। সো ওইটা তুমি এই ভিডিওগুলো দেখলে ক্লিয়ারলি বুঝে যাবে। মেক শিওর তুমি ডেসক্রিপশন বক্স চেক করছো, আমাকে অনেক হেল্প করেছে এই ভিডিওগুলো। আমি একদম এই স্ট্রাকচারগুলো ফলো করেই রাইটিং লিখেছি, যদিও আমার 6.5 এসেছে, বাট আই ডু নট থিঙ্ক যে আমার স্ট্রাকচারে কোনো সমস্যা ছিল বা কিছু। 6.5 যদি আমার এসে থাকে তাহলে ওটা এসেছে শুধুমাত্র কারণ আমি খুব ভালো লিঙ্কার্স বা খুব ভালো ভোকাবুলারি ইউজ করিনি, এই জন্য। গ্রামার মিস্টেক্স করলে ওটাতেও নাম্বার যায়, সো গ্রামাটিক্যাল এরর থাকা যাবে না। মেক শিওর তুমি রাইটিংটা 5 মিনিট আগেই শেষ করছো, 1 ঘন্টার 5 মিনিট আগে, অ্যান্ড দেন তুমি রিভিশনের জন্য মাস্ট 5টা মিনিট রাখবা, কারণ অনেক টাইমে আমাদের ইজ আর এইসব ভার্বগুলো মিস হয়ে যায়, অনেক টাইমে পাস্ট প্রেজেন্ট টেন্সে আমরা ঝামেলা করে ফেলি। সো যখন তুমি রিভাইজ করবা তখন তোমার এই জিনিসগুলো চোখের মধ্যে পড়বে, লেখার সময় এই জিনিসগুলো সবসময় চোখে থাকে না। সো মেক শিওর যে তুমি রিভাইজ করছো রাইটিংয়ে। আই থিঙ্ক আমি প্রিটি মাচ সবকিছু কভার করে ফেলেছি আমার জার্নি আর প্রিপারেশনের ব্যাপারে, বাট যদি আমি কিছু মিস করে থাকি তাহলে তোমরা কমেন্ট করে আমাকে কোয়েশ্চেন করো, আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে ইনফর্ম করে দিবো। অ্যান্ড আইএলটিএস নিয়ে আমি আরও কিছু ভিডিও প্ল্যান করেছি, আমি প্রত্যেকটা মডিউলের আলাদা আলাদা কীভাবে প্রিপারেশন নিয়েছি এটা একটা ডিটেল ভিডিও চ্যানেলে দিব। আর আমি আইএলটিএস নিয়ে আরও কিছু ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এই চ্যানেলে। সো মেক শিওর তুমি আমার সাবিনা রাবি এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছ, কারণ এই ভিডিওগুলো আমার ব্লগিং পেজে যাবে না, ফেসবুকে শুধুমাত্র ব্লগ আপলোড হয়, আর এই টাইপের ভিডিওগুলো আমি শুধুমাত্র ইউটিউবে আপলোড করি। সো মেক শিওর তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো। দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও।
গুড বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আইএলটিএস জার্নি।